আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ রাতুল ইসলাম। আমরা আমাদের এই প্লেলিস্টে ম্যাট্রিক্স আর নির্ণায়কের সম্পূর্ণ চ্যাপ্টারটা A to Z বেসিক থেকে শেষ করব। সো আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে ম্যাট্রিক্সের বেসিকের উপর ও ম্যাট্রিক্সের যে কি টাইপ আছে, কি প্রকারভেদ আছে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা পড়ালেখা করব। ওকে, ফাইন। সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা। আমরা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলবো, খেয়াল করে দেখো। ম্যাট্রিক্স মানে হচ্ছে সংখ্যা বা অন্যান্য গাণিতিক উপাদানের আয়তাকার বিন্যাস যা সারি ও কলাম বরাবর সাজানো থাকে। অর্থাৎ সাপোজ তোমার কাছে যে অনেকগুলো ডাটা থাকে, কথার কথা তোমার কাছে হচ্ছে তোমাদের এইচএসসি বাংলা পরীক্ষায় তোমরা ফ্রেন্ডরা যে নাম্বারগুলো পেয়েছো এই ডাটাগুলো আছে, রাইট? সাপোজ খেয়াল করো, আমি এটাকে বি নাম দিলাম, এটার ভিতরে তোমার হচ্ছে ডাটাগুলো আছে। যেমন কেউ হচ্ছে থাক, এই প্লাস তো ডেফিনেটলি পাবা ইনশাল্লাহ। সাপোজ কেউ 82, 87, 90, 92, 93, 97 এরকম পেয়েছো। ওকে, সো আমরা যদি আমাদের এই ডাটাগুলোকে সারি এবং কলামে বিন্যাস করি তাইলে কিন্তু আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স পাই। খেয়াল করে দেখো, সাপোজ আমরা হচ্ছে এই জিনিসগুলো কিভাবে লিখলাম, 82, 87, 90, 92, 93, 97 এবং এই ডাটাগুলোকে আমি হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতরে রাখলাম। এই যে পুরো বিষয়টা, এটাকে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারবো। কথা বুঝছি? তো বেসিক্যালি আমরা হচ্ছে ম্যাট্রিক্সে কি করি, ডাটা ইনপুট করি এবং এগুলোকে বিভিন্ন সারি এবং কলামে সাজাই। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ফাইন। সো আমরা ম্যাট্রিক্সের বেসিক নিয়ে যদি এটা আলোচনা করি, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রথম যে পরিচয়টা সেটা হচ্ছে তার ক্রম বা অর্ডার। তাহলে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ অর্ডার বা ক্রম কি, অর্ডার বা ক্রম। খেয়াল করে দেখো, এইটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4 5 6, এটা আমাদের একটা ম্যাট্রিক্স, রাইট? অর্ডার বা ক্রম বোঝার আগে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সারি এবং কলাম। খেয়াল করে দেখো তো, এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে। আমরা কাকে সারি বলবো? আমরা এই আনুভূমিক অংশগুলোকে বলবো হচ্ছে সারি এবং এই উলম্ব যে অংশগুলো সেগুলোকে বলবো হচ্ছে কলাম। তো তোমরা আমাকে বলো তো এখানে কয়টা সারি আছে? বোঝাই যাচ্ছে যে এখানে দুইটা সারি আছে, রাইট? তাহলে হচ্ছে সারি বা আমরা এটাকে বলবো হচ্ছে রো, যার সংখ্যা হচ্ছে 2। এবং এখানে কলাম খেয়াল করে দেখো, কলাম COLUMN, রাইট? সো কলাম কয়টা আছে বলো তো? দেখাই যাচ্ছে যে এখানে কলাম হচ্ছে 3টা বিদ্যমান, রাইট? তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কিভাবে লিখবো? একটা ম্যাট্রিক্সের প্রথমে হচ্ছে আমরা সারি সংখ্যা লিখবো 2, মাঝে একটা গুণ চিহ্ন দিব, এরপরে লিখবো হচ্ছে তার কলাম সংখ্যা। এবং এটাকে বলার সময় বলবো আমরা এভাবে যে 2/3। কথা বুঝছি? তাহলে একটা ম্যাট্রিক্সের প্রথম ও সাধারণ যে পরিচয়টা সেটা হচ্ছে তার অর্ডার বা ক্রম। কথা বুঝতে পারছি তোমাদেরকে? তাহলে একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা বাই কলাম সংখ্যা দিয়ে আমরা হচ্ছে তার অর্ডার বা ক্রমকে বুঝাই। এটাকে আমরা সাধারণত সেভাবে লিখি, একটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম, প্রথম অংশটুকু হচ্ছে m এবং পরের অংশটুকু হচ্ছে n। ওকে, এবং আরেকটা বিষয় তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের এই যে উপাদানগুলোকে, এগুলো একটা নির্দিষ্ট নাম আছে, এগুলোকে আমরা বলবো হচ্ছে ভুক্তি। কি বলবো বলো? এগুলোকে আমরা বলবো হচ্ছে ভুক্তি, রাইট? এর বাইরে আমাদের এখানে আপাতত কোনো বেসিক লাগতেছে না। একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে আমি ভুক্তি বলবো। ওকে, এখন যদি খেয়াল করো দেখো, ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির এক একটা অবস্থান আছে, যা আমি তোমাদেরকে যদি দেখাই। সাপোজ খেয়াল করো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে ঘটনাটা ঘটছে কি, এখানে 1 2 3 এরা সবাই হচ্ছে প্রথম সারিতে অবস্থান করতেছে, রাইট? কিন্তু এখানে 1 প্রথম কলামে, 2 দ্বিতীয় কলামে এবং 3 কিন্তু তৃতীয় কলামে অবস্থান করতেছে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমাদের এই ম্যাট্রিক্সের নাম যদি হয় A, তাহলে এর প্রথম ভুক্তির অবস্থানটা হচ্ছে A1 1। তোমরা অলরেডি জানো যে প্রথম অংশটুকু দ্বারা হচ্ছে সারি সংখ্যা বোঝায়, দ্বিতীয়টা দ্বারা কলামকে বোঝায়। ওকে, তাহলে A11 দ্বারা বোঝাচ্ছে প্রথম সারি প্রথম কলাম, এবং দ্বিতীয় যে ভুক্তি তার অবস্থানটা হচ্ছে A12। খেয়াল করে দেখো, প্রথম সারি দ্বিতীয় কলাম,
তৃতীয় যে ভুক্তি তার অবস্থান হচ্ছে A1 3। কথা বুঝতে পারছি? সিমিলারলি খেয়াল করে দেখো, আমরা যে নিচে নামি সেক্ষেত্রে এইখানকার অবস্থানটা কি দেখো তো, দ্বিতীয় সারি বাট প্রথম কলাম, তাই না? তাহলে হবে 2 1। এখানে খেয়াল করে দেখো, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এখানে দ্বিতীয় সারি তৃতীয় কলাম। ফাইন। এখন আমি তোমাকে যদি বলি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের কম্পেয়ার করে তুমি A2 2 এই উপাদানটা আমাকে বের করে দাও, তুমি কিন্তু বলবা A2 2 হচ্ছে 5। কথা বুঝছি না বুঝি নেই? তাহলে একটা ম্যাট্রিক্সের এই পার্টটা আমরা বুঝতে পারলাম। তাহলে একটা ম্যাট্রিক্স আমরা সাধারণত এভাবে প্রকাশ করি, তোমরা অলরেডি বুঝছো, এবং তার অবস্থানগুলোকে আমি এভাবে লিখি, যার প্রথম অংশ হচ্ছে সারি এবং দ্বিতীয় অংশ হচ্ছে কলাম। আমরা মাত্রা বোঝানোর জন্য mn ব্যবহার করি, যেখানে m দ্বারা হচ্ছে আমরা সারিকে বোঝাই, আবার n দ্বারা আমরা হচ্ছে কলামকে বোঝাই, রাইট? আর আমরা যদি লিখি যে একটা ম্যাট্রিক্স যদি A হয় এবং তার প্রত্যেকটা ভুক্তিকে সাধারণত আমরা aij দিয়ে প্রকাশ করি। ওকে, aij। aij, i দ্বারা আমরা হচ্ছে সারির সংখ্যাকে বুঝবো, কত নম্বর সারি সেটা, এবং j দ্বারা কলাম নাম্বারটাকে বুঝবো। আমি যদি তোমাকে বলি A2 3, তাহলে তুমি বুঝবা আমি দ্বিতীয় সারির তৃতীয় কলামে যে ভুক্তিটা আছে সেটার কথা বলতেছি। আচ্ছা, এটা ছিল আমাদের মোটামুটি বেসিক। আমরা চলে যাব হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদে। আমরা অনেক ধরনের ম্যাট্রিক্স পড়বো এখানে। ম্যাট্রিক্স অনেকগুলো প্রকারভেদ আছে। ম্যাট্রিক্সের বিন্যাসের উপর ভিত্তি করে, সারি কলামগুলো কিভাবে আছে তার উপর ভিত্তি করে আমরা ম্যাট্রিক্সের কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে কি সাধারণ ম্যাট্রিক্স। আমরা m/n আকারে যে কোনো ম্যাট্রিক্সকে হচ্ছে সাধারণ ম্যাট্রিক্স বলতে পারবো। সাপোজ খেয়াল করো, আমরা এতক্ষণ যে ম্যাট্রিক্সগুলো শিখে আসছি এগুলো সবগুলোই ছিল সাধারণ ম্যাট্রিক্স এক্সাম্পল। তোমরা হচ্ছে নিজের একটা ম্যাট্রিক্স বানায় ফেলতে পারো চাইলে। 2 3 4 5 7 9, রাইট? এই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমরা বলবো হচ্ছে একটা সাধারণ ম্যাট্রিক্সের এক্সাম্পল। ওকে, m/n আকৃতির সাধারণ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? যে ম্যাট্রিক্সে মাত্র একটি সারি থাকে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। ভেরি সিম্পল। সাপোজ একটা ম্যাট্রিক্স নিলাম যার হচ্ছে সারি সংখ্যা একটাই হবে, 1 2 3 4। কলাম তোমরা তোমাদের মন মতো দিতে পারো, আর সারি সংখ্যা একটাই হবে। সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো বলো? আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে এটা মাত্রাটা কি হবে খেয়াল করো, 1/4, রাইট? তাহলে একটা জিনিস ভালো মতো বোঝার চেষ্টা করো, একটা সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তোমার সবসময় মাত্রার m অংশটা, যেটা তোমরা সারিকে বোঝাই, তার মান সবসময় 1 হবে, কিন্তু n এর মানটা যে কোনো কিছু হতে পারে, তাই না? বাট m এর মানটা হচ্ছে ফিক্সড। তাহলে আমরা যদি সাধারণভাবে প্রকাশ করি একটা ম্যাট্রিক্সকে, সেক্ষেত্রে কি হবে? একটা সারি ম্যাট্রিক্সকে খেয়াল করে দেখো, তার প্রথম উপাদানটা কি? প্রথম হচ্ছে সারি হচ্ছে 1 নাম্বারটা, বাট কলাম এটাও 1 নাম্বার। দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে সারি 1 কলাম 2, তৃতীয় ভুক্তির ক্ষেত্রে সারি 1 কলাম 3। এরকম করে তুমি চলতে থাকতে পারবা, রাইট? কারণ কলামের তো কোনো বাধ্যবাধকতা নাই, বা সারি একটাই থাকতে হবে। কথা বুঝছি না বুঝি নেই? আশা করি বুঝছি। এবারে চলে যাই আমরা হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। সিমিলারলি তোমরা যদি সারি ম্যাট্রিক্স বুঝে থাকো, তোমরা স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্সও বুঝবা। সেটা হচ্ছে কেমন হবে? সারির কোনো বাধ্যবাধকতা নাই, বাট কলাম হচ্ছে একটাই হবে। তো একটা এক্সাম্পল নিয়ে আসো। সাপোজ হচ্ছে 1 2 3 4। ওকে, তো এক্ষেত্রে কি ঘটনা ঘটলো তোমরা দেখো তো। এটার মাত্রা যদি বলি, এখানে সারি কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। সারি সংখ্যা 4, বাট কলাম সংখ্যা কত হবে? 1 হবে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে n এর ভ্যালু কিন্তু অ্যাজ অলওয়েজ 1 হবে, বাট m যে কোনো কিছু হতে পারে, রাইট? তাহলে আমরা যদি সাধারণভাবে প্রকাশ করি একটা কলাম ম্যাট্রিক্সকে, সেটা দেখতে কেমন হবে বলো তো? তোমরা অলরেডি বুঝে গেছো। এক্ষেত্রে কি হবে? প্রথম সারি প্রথম কলাম, রাইট? এক্ষেত্রে দ্বিতীয় সারি প্রথম কলাম, এক্ষেত্রে তৃতীয় সারি প্রথম কলাম। এরকম করে কিন্তু চাইলে এই ম্যাট্রিক্সটা চলতে থাকবে। ওকে, বুঝছি না বুঝি নেই? আশা করি বুঝছি। ওকে, আচ্ছা, তো এই ম্যাট্রিক্সের সাধারণ মাত্রার কথা যদি বলি, সাধারণ মাত্রা কি হবে? সাধারণ মাত্রা খেয়াল করে দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি m এর ভ্যালু যে কোনো কিছু বসাতে পারবা, বাট n এর ভ্যালু অ্যাজ অলওয়েজ 1। আবার সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি সাধারণ মাত্রার কথা বলি আমি, তুমি এখানে প্রথম অংশটা সবসময় n হবে, বাট কলামের মানটা তুমি যে কোনো কিছু বসাতে পারবে। সো এই হচ্ছে আমাদের
সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। এবার হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সব উপাদান শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ভেরি বেসিক, ভেরি সোজা, এটা তুমি পারবা তাই না? খেয়াল করে দেখো, খুবই ইজি এগুলা। 0 0 0 0, রাইট? সবগুলো ভুক্তির মান হচ্ছে 0, তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। বর্গ ম্যাট্রিক্স, এখান থেকে আমাদের পড়ালেখাগুলো কি ইম্পর্টেন্ট হচ্ছে, বর্গ ম্যাট্রিক্স অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হচ্ছে সামনে আমাদের বাকি ম্যাথ গুলো করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। ওকে, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স আমরা কাকে বলবো, এটা সংজ্ঞাটা একটু দেখো তোমরা। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে হচ্ছে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স বলবো। ওকে, ফাইন। তাহলে খেয়াল করে দেখো বর্গ ম্যাট্রিক্স কি হয়েছে। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি বলি তার m ইজ ইকুয়াল টু n হবে, তাই না? সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল নেই, 1 2 3 4 5 6 10 11 12। ওকে, ঘটনাটা ঘটলো কি খেয়াল করে দেখো তো। এখানে সারির সংখ্যা হচ্ছে 3টা, কলামের সংখ্যা হচ্ছে 3টা, তাই না? তাহলে আমরা দেখতেছি কি এখানে সারি ইজ ইকুয়াল টু কলাম হবে। সো এই ধরনের যে কোনো ম্যাট্রিক্সকে কিন্তু আমরা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। তোমরা কি কথা বুঝতে পারতেছো? তো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে m ইজ ইকুয়াল টু n হবে। ওকে, ফাইন। সো বর্গ ম্যাট্রিক্স যদি বুঝি, তাহলে এবার আমাদের পড়তে হবে মুখ্য কর্ণ। ওকে, আসলে কর্ণ জিনিসটা কি তোমরা অলরেডি বুঝো, তাই না? যে ধরো আমরা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই বলো না কেন, তার কর্ণগুলা কিন্তু তোমরা অলরেডি চেনো, তাই না? এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, রাইট? এখন তাহলে মুখ্য কর্ণ আমরা কাকে বলবো? খেয়াল করো, মুখ্য কর্ণ হবে হচ্ছে এই কর্ণটা। আমরা যদি এই ম্যাট্রিক্সটাই নেই, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9, সেক্ষেত্রে এই যে কর্ণের ভুক্তিগুলো আছে এইগুলাকে আমরা বলবো হচ্ছে মুখ্য কর্ণ। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝছো নাই বলো তো? এই উপাদানগুলোকে আমরা বলবো হচ্ছে মুখ্য কর্ণ। কথা বুঝতে পারছি? এখানে কিন্তু দুইটা কর্ণ আছে, এটাও কিন্তু একটা কর্ণ, তাই না? বাট এইটাকে আমরা হচ্ছে মুখ্য কর্ণ বলবো না। ওকে, আশা করি বুঝতে পারছি, তাই না? এখন এই মুখ্য কর্ণের অনেক ইম্পর্টেন্স আছে, তোমরা আস্তে আস্তে বুঝবা এই মুখ্য কর্ণের ইম্পর্টেন্সটা কি। ফাইন। সো আশা করি এইখান থেকে মুখ্য কর্ণ থেকে আর তেমন কোনো কিছু বলার নাই। তোমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখো, মুখ্য কর্ণের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় ঘটে। তোমরা যদি দেখো বলতো, এই ভুক্তির ক্ষেত্রে যদি আমরা সাধারণ বেতে প্রকাশ করি সেটা কি হবে? a1 1, রাইট? এবং এই ভুক্তির ক্ষেত্রে, ওয়েট আমি একটা অন্য কালারের কালার পেন নেই, সাপোজ এই ভুক্তির ক্ষেত্রে কি হবে সেটা বলতো? এটা তো হচ্ছে a11, রাইট? এই ভুক্তির ক্ষেত্রে সেটা হবে a22। তোমরাই দেখো দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, খেয়াল করে দেখো একটু, দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের উপাদান। এটার ক্ষেত্রে যদি আমি বলি সেটা কি হবে বলতো? a33। আমি কি ভুল বলছি? তৃতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, প্রথম সারির প্রথম কলাম। অর্থাৎ মুখ্য কর্ণের উপাদানগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটতেছে, আমরা যদি একটা ভুক্তির অবস্থানকে বোঝানোর জন্য আমরা এই আই যে দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই ইজ ইকুয়াল টু জে হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো না একটু বলো তো? আমরা দেখতে পাচ্ছি মুখ্য কর্ণের ভুক্তিগুলোর ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু জে হবে। আশা করি বুঝছো, তাই না? সো এই হচ্ছে আমাদের মুখ্য কর্ণের বিষয়টা গেল। এখন বলিস কর্ণ ম্যাট্রিক্স। আমরা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের শুধুমাত্র প্রধান কর্ণ, আচ্ছা প্রধান কর্ণ আর মুখ্য কর্ণ কিন্তু সেম কথা। ওকে, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ সেম কথা। আচ্ছা, তাহলে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ উপাদান থাকে এবং অন্য সব উপাদান শূন্য হয় তাকে আমরা রৈখিক ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলবো। এইটা আর কর্ণ ম্যাট্রিক্স সেম কথা। ওকে, বা কর্ণ ম্যাট্রিক্স বলবো। তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমরা একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল নিই। দেখো সাপোজ 10 11 আর বাকি ভুক্তিগুলো 0। এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, রাইট? তোমরা কিন্তু ইংলিশ যে টার্ম গুলো আছে এগুলো মনে রাখবা। অনেক সময় এমসিকিউ এ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ এ কিন্তু হচ্ছে ইংলিশ টার্ম গুলো দেয়। ওকে, এই ব্যাপারগুলো তোমরা মনে রাখবা। তো আশা করি তোমরা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বুঝতে পারছো। তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কি ঘটনাটা ঘটে, আমরা যদি কন্ডিশন দিই একটা, কর্ণ ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি যদি আই ইজ ইকুয়াল টু জে হয় তবেই তার ভ্যালু থাকবে। ওকে, আর যদি আই নট ইজ ইকুয়াল টু জে হয় সেই উপাদানগুলোর মান কিন্তু শূন্য হবে। তুমি আমার কথা বুঝতেছো? খেয়াল করে দেখো এখানে কি ঘটনাটা ঘটছে। এখানে A11 প্রথম সারি প্রথম কলাম, তাহলে তার একটা ভ্যালু থাকবে।
এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তারও একটা ভ্যালু থাকবে, বাট বাকি ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যালু থাকবে না, সবগুলো জিরো হবে। তুমি খেয়াল করে দেখো এই ভুক্তিটার অবস্থানকে আমরা কিভাবে প্রকাশ করব? প্রথম সারি দ্বিতীয় কলাম, এখানে কি হয়েছে 1 নট ইজ ইকুয়াল টু 2, রাইট? আবার এইটার ভুক্তিগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব? যদি দেখাই তোমাকে কন্ট্রোলসে, এখানে কি হয়েছে প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম, তাই না? 2 নট ইজ ইকুয়াল টু 1, রাইট? সেটা ভুক্তিগুলো কিন্তু জিরো হবে। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে কর্ণ ম্যাট্রিক্স আমরা যে জিনিসটা বুঝলে মাথায় রাখবো না, সময় এমসিকিউ আসে যে i ইজ ইকুয়াল টু যদি j হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তার ভ্যালু থাকবে, আদারওয়াইজ তার কোনো ভ্যালু থাকবে না। এই কথা বুঝছি না বুঝি নাই? আশা করি হচ্ছে বুঝছো। চলো আমরা সামনে আগে। এখন ধরো স্কেলার ম্যাট্রিক্স, একটি রৈখিক ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের সব উপাদান সমান এবং অন্য সব উপাদান শূন্য হয় তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। ওকে ফাইন, তোমাদের জিনিস বলে রাখি, আমরা অলরেডি বলে আসছি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে সংজ্ঞা বুঝে ফেলছো তোমরা, কর্ণ ম্যাট্রিক্স বুঝে ফেলছো। একটা জিনিস তোমাদের একটু বলি, এই মুখ্য কর্ণ বা কর্ণ এগুলো কিন্তু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। কথা বুঝছো? তুমি যদি একটা বর্গ ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স নাও, সাপোজ খেয়াল করো আমি নিলাম এটা নাম দিলাম হচ্ছে বি, আমি একটা আয়তাকার ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে কিন্তু কোনো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ থাকবে না। কেন? দেখো আমরা যদি এই সাইডের উপাদানগুলোকে আলাদা করার চেষ্টা করি তাহলে তুমি দেখবা কি হয়েছে, এখানে কিন্তু একটা উপাদান মিসিং, দেখছো? এই উপাদান মিস হয়ে গেছে আর কি। সো এই ক্ষেত্রে কি বুঝলাম আমরা বর্গ ম্যাট্রিক্স থেকে এখন সামনে যে ম্যাট্রিক্স গুলো পড়বো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম শর্ত হইতে হবে যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে মুখ্য কর্ণ হতে হলে প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ডেফিনেটলি একটা মুখ্য কর্ণ থাকতে হলে তাকে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সিমিলারলি কর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কথা আমরা বলছি এক্ষেত্রেও বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখছো আমি এখানে লিখছি যে বর্গ ম্যাট্রিক্সের, খেয়াল করছো? আবার দেখো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম ভাবে ডেফিনেটলি এগুলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আদারওয়াইজ তো তার কোনো হচ্ছে কর্ণই থাকবে না। এখানে আরো কর্ণে দেখো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে কর্ণের হিসাব নিকাশ আছে, আর কর্ণ থাকে কার? এই প্রধান কর্ণ বা মুখ্য কর্ণগুলো থাকে কার? বর্গ ম্যাট্রিক্সে থাকে। কথা বুঝছি? ফাইন, এবার খেয়াল করে দেখো স্কেলার ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? বলছে যে একটি রৈখিক ম্যাট্রিক্স, অর্থাৎ একটা কি কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সব উপাদান সমান হয় এবং অন্য সব উপাদান শূন্য হয় তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যেমন আমরা যে প্রধান কর্ণের উপাদানগুলো নিয়েছিলাম এগুলোর মানগুলো সমান হতে হবে, তারপর দুইটার মানে হচ্ছে 10 10, আর বাকি উপাদানগুলো যদি হচ্ছে 0 হয় তাহলে এই ম্যাট্রিক্সকে আমি বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে তোমরা কি বুঝতেছো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স? বুঝতেছি কি? বাট কর্ণ ম্যাট্রিক্সে এরকম কোনো কন্ডিশন ছিল না যে মাঝে সবগুলো উপাদান সমান হতে হবে, বাট স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে এই প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান হতে হবে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হবে। আশা করি বুঝতে পারছি। অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স which is very very important, সেম ভাবে বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের সব উপাদান 1 বাকি সব 0 তাকে আমরা ঐক্য ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বলবো। খেয়াল করে দেখো আমরা যদি হচ্ছে ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণের উপাদানগুলো আছে এগুলো সবগুলোর ভুক্তি যদি 1 হয় 1 0 0, এবার চলো এবার একটা 3x3 ম্যাট্রিক্স না, অনেকক্ষণ হচ্ছে আমরা 2x2 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। 0 1 0 0 0 1, খেয়াল করে দেখো এই যে ম্যাট্রিক্সটা এটা কিন্তু এক প্রকার কি ম্যাট্রিক্স বলতো? এটা কিন্তু এক প্রকার স্কেলার ম্যাট্রিক্স, রাইট? কেন স্কেলার ম্যাট্রিক্স? কারণ হচ্ছে আমরা স্কেলার ম্যাট্রিক্সে কি শিখে আসছিলাম যে প্রধান কর্ণের ভুক্তিগুলো সব সেম হবে। দেখো 1 1 1 প্রধান কর্ণের ভুক্তিগুলো কিন্তু সেম, সেক্ষেত্রে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। আবার প্রধান কর্ণের সবগুলো উপাদান যেহেতু 1 সেক্ষেত্রে সেটা আবার কোন ম্যাট্রিক্স? সেটা হচ্ছে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যাকে আমরা ঐক্য ম্যাট্রিক্সও বলতে পারি। কথা বুঝতে পারছি? তাহলে এই যে অভেদক ম্যাট্রিক্স, যে স্কেলার ম্যাট্রিক্স, এই যে কর্ণ ম্যাট্রিক্স, এটা সবাই কিন্তু ইন্টারকানেক্টেড। আশা করি তুমি বুঝতেছো, তাই না? সো এই অভেদক ম্যাট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা সামনে বুঝবো। আমরা যদি হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ম্যাথে দেখি যে I3, এটা দ্বারা বোঝাচ্ছে একটা 3x3 এর অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সে দেখি হচ্ছে I2, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে 2x2 এর একটা অভেদক ম্যাট্রিক্স বোঝাচ্ছে। কথা বুঝছি? সাপোজ খেয়াল করো 1 0 0 1, আই হোপ বুঝতে পারছি, রাইট? ফাইন। শূন্য ম্যাট্রিক্স এখানে আবার কেন আসছে? অলরেডি শূন্য ম্যাট্রিক্স পড়ে ফেলছি। রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ম্যাট্রিক্সের সারিগুলো কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করা হয় তাকে স্থানান্তরিত, রূপান্তরিত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। ওকে, এটা তোমার ট্রান্সপোজটাই বেশি মনে রাখবা, ট্রান্সপোজটা বেশি ইম্পর্টেন্ট, এটাই আসে পরীক্ষায়, ট্রান্সপোজ লেখা আসে। ওকে,
এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের পড়ালেখা একটু ডিপে যাচ্ছে। হোয়াট ইজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স? তাহলে কি বলছে যে ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করা হয়। আসলে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ একটা ম্যাট্রিক্স নিলাম আমি হচ্ছে এইটা। এই এখন দেখো আমি কিন্তু এখানে একবার বর্গ ম্যাট্রিক্সের কথা বলি নাই। রূপান্তরিত ম্যাট্রিক্স হতে হলে যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। তাহলে খেয়াল করে দেখো 1 2 3 4 5 7 ওকে। তাহলে খেয়াল করে দেখো তো এই ম্যাট্রিক্সের ঘটনা ঘটলো কি? এই ম্যাট্রিক্সের মাত্রা কি? এই ম্যাট্রিক্সের 2টা সারি আছে এবং 3টা কলাম আছে, 2/3 রাইট। এখন এই ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি আমি কলাম এবং কলামগুলোকে যদি সারিতে রূপান্তর করি সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমি এইভাবে প্রকাশ করব, এ ট্রান্সপোজ এ টি। সেক্ষেত্রে খেয়াল করে দেখো তো কি হচ্ছে। সেক্ষেত্রে কলামগুলোকে সারি, সারিগুলোকে কলামে রূপান্তর করলে 1 2 3 4 5 7। তাহলে দেখো তো কি হচ্ছে, এটা মাত্র দেখো কি হয়ে গেল। এখন এটা 3টা সারি হয়ে গেল, 2টা কলাম হয়ে গেল। তাইলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে, একটা ম্যাট্রিক্স যদি আমি ট্রান্সপোজ করি তাহলে তার মাত্রার পরিবর্তন হয়ে যায়, মাত্রা এক্সচেঞ্জ হয়ে যায়। কথা বুঝছো? খেয়াল করে দেখো এখানে যদি মাত্রা হয় m বাই n, ট্রান্সপোজ করার পর তার মাত্রা হয়ে গেছে n বাই m। কথা বুঝছি না বুঝি নাই? আশা করি বুঝতে পারছি। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিসম ম্যাট্রিক্স কি বলছে? যে ম্যাট্রিক্সকে রূপান্তর বা ট্রান্সপোজ করলে একই ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আসো দেখাই। সাপোজ খেয়াল করো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম হচ্ছে এরকম। ওকে ফাইন, একটা জিনিস দেখো আগে, প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে কিন্তু আবার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কেন? কারণ আমরা ট্রান্সপোজ করে সেম ম্যাট্রিক্স পেতে যাচ্ছি, বাট আমরা দেখলাম আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, তার মাত্রার পরিবর্তন হয়, 2/3 3/2 হয়ে যায়। অর্থাৎ যদি আয়তাকার ম্যাট্রিক্স নাও তাহলে কিন্তু তুমি প্রতিসম করলে কখনোই একই ম্যাট্রিক্স পাবা না, কারণ প্রতিসম করলে তো তার মাত্রারই পরিবর্তন হয়ে যাচ্ছে। বাট তুমি যদি একটা বর্গ ম্যাট্রিক্স নাও, সাপোজ 3/3, হ্যাঁ, এটার কিন্তু মাত্রার পরিবর্তন করার কোনো কিছু নাই। 3/3 এটার অর্ডার বা ক্রম কিন্তু তুমি যদি প্রতিসম করো তাও 3/3 থাকবে। কথা কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? আসলে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ 1 2 3 5 5 7 7 8। ওকে ফাইন, এই ম্যাট্রিক্সটাকে আসলে আমরা ট্রান্সপোজ করি। আমরা এটা সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারিতে রূপান্তর করবো। দেখো তো কি ঘটনা ঘটে। 1 5 7 5 2 8 7 8 3। তোমরা এটা খেয়াল করে দেখো তো, আমি কলামকে সারি আর সারিকে কলামে রূপান্তর করছি এবং এই পূর্বের ম্যাট্রিক্স আর বর্তমান ম্যাট্রিক্স দুটো কি সেম কিনা, এ ইজ ইকুয়াল টু কি এ ট্রান্সপোজ হয়েছে কিনা তোমরা একটু দেখো। যদি এরকম হয় সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি ম্যাট্রিক্স বলতো? সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় হচ্ছে 3/3, এই ম্যাট্রিক্সের মাত্রা খেয়াল করে দেখো 3/3। এখন ব্যাপারটা হচ্ছে এই ধরনের ম্যাট্রিক্স তোমরা নিজেরা বানাইতে পারবা কিনা খেয়াল করে দেখো। ম্যাট্রিক্স গুলো বানানো খুবই ইজি, তোমাদের একটু মাথায় রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা তোমাদের মুখ্য গণের উপাদানগুলোকে তোমাদের মন মতো দিবা। সাপোজ আমি দিছি এখানে 1 2 3, এবার তোমাদের এই ভুক্তি আর এই ভুক্তিটা সেম হইতে হবে। সাপোজ আমি যদি এখানে 3 দেই, তোমরা এখানে 3 দিবা। আবার তোমাদের এই ভুক্তি আর এই ভুক্তিটা সেম হইতে হবে। এখানে যদি 7 দিই, এখানে 7 দিবা। আর লাস্টলি এই ভুক্তি আর এই ভুক্তিটা সেম হইতে হবে। এখানে যদি 8 দিই, এখানে 8 দিবা এবং এটা ট্রান্সপোজ করে দেখো, তোমাদের হচ্ছে সেম ম্যাট্রিক্স ফেরত পাবা। কথা বুঝছি? গেল প্রতিসম ম্যাট্রিক্স। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অনেকটা সিমেট্রিক ম্যাট্রিক্স এর মতোই, বাট কন্ডিশনটা কি খেয়াল করে দেখো, এখানে একটা মাইনাস হবে। কথা বুঝছি? এখানে একটা মাইনাস থাকতে হবে, অর্থাৎ এ কে যদি ট্রান্সপোজ করি এবং তার সাথে যদি মাইনাস গুণ দেই তাহলে আমরা পূর্বের ম্যাট্রিক্স ফেরত পাবো। আসলে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদেরকে। সাপোজ এই একটা ম্যাট্রিক্স 0 0 0, এখানে হচ্ছে 5, এখানে -5, এখানে 7, এখানে -7, এখানে 9, এখানে -9। ওকে, এখন এটাকে যদি আমি শুধু ট্রান্সপোজ করি দেখো তো কি পাই আমি। শুধু ট্রান্সপোজ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0 5 7। ওকে, ভেরি ফাইন। -5 0 9।
ওকে, তাও বুঝলাম। -7 -9 0। ওকে, দেখো ট্রান্সপোজ করে কিন্তু তুমি এখনো আগের ম্যাট্রিক্স পাও নাই, বাট আমি যদি এবার হচ্ছে এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, দেখো তো -80, তাইলে কি হয় তোমরাই বলো তো আমাকে। মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হচ্ছে 0, মাইনাস দ্বারা গুণ করে দেওয়া মানে হচ্ছে ভেতরে সবগুলোর সাথে মাইনাস গুণ করে দেওয়া। 0 5 7 -5 0 9 -7 -9 0। এবার একটু খেয়াল করে দেখো তুমি আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাইছো কিনা। ডেফিনেটলি তুমি আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাইছো। এক্ষেত্রে কন্ডিশনটা হলো কি, ঘটনাটা ঘটলো কি, a ইজ ইকুয়াল টু হচ্ছে -a ট্রান্সপোজ হয়ে গেল। কথা বুঝছি? তাহলে আমরা এই ধরনের ম্যাট্রিক্স গুলো কিভাবে বানাবো? দেখো কি করছি আমি, এই ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে ডেফিনেটলি তোমার মনে রাখতে হবে এই মুখ্য কর্ণের যে উপাদানগুলো সেগুলো কিন্তু সব কি হইতে হবে বলতো, 0 হইতে হবে। কথা বুঝতে পারছি আমি তোমাকে? মুখ্য কর্ণের উপাদানগুলো সব কি হইতে হবে, বলো 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 বলো। মুখ্য কর্ণের উপাদানগুলো সব 0 হতে হবে। এবং এই দেখো এই ভুক্তি আর এই ভুক্তির সেম, বাট চিহ্নটা ডেফিনেটলি বিপরীত হতে হবে। একটা তুমি যদি প্লাস দাও, আর একটা তোমাকে হচ্ছে কি করতে হবে বলতো, মাইনাস দিতে হবে। কথা বুঝছি না বুঝি নেই? একটা প্লাস দিলে আরেকটা তোমাকে কি করতে হবে, মাইনাস দিতে হবে। কথা কি বুঝতে পারছি আমি তোমাকে? আশা করি বুঝাইতে পারছি, তাই না? আচ্ছা, তাইলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, বক্রপ্রতি সম বা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যেখানে যেখানে হচ্ছে এ আই জে তে আই ইজ ইকুয়াল টু জে হবে, আই ইজ ইকুয়াল টু জে, সেই ভুক্তিগুলো শূন্য, সেই ভুক্তিগুলো হবে হচ্ছে 0। খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি দেখাই, তোমরা আমাকে একটু বলো, ওয়েট, তোমরা আমাকে একটু বলো, এই ভুক্তিটার অবস্থান যদি প্রকাশ করতে চাই, প্রথম সারি প্রথম কলাম এই ভুক্তিটার ক্ষেত্রে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এই ভুক্তিটার ক্ষেত্রে, তৃতীয় সারি তৃতীয় কলাম, তাই না? অর্থাৎ যেখানে যেখানে আইজ এর ভ্যালু হচ্ছে সেম সেই ভুক্তিগুলোর মান কিন্তু হবে 0। কথা কি বুঝতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। সো এই পার্টটুকু আমাদের ডান। এবার আমরা পড়বো হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখান থেকে আমাদের পড়ালেখাগুলো একটু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, ওই শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা হচ্ছে বা নীল পটেন্ট ম্যাট্রিক্সও বলা হয় এটাকে। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0 হয় এবং n ডেফিনেটলি এলিমেন্টস অফ সাধারণ সংখ্যা। যেমন দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই শূন্যঘাতী ম্যাট্রিক্স এর, সাপোজ খেয়াল করো, আমি নিলাম হচ্ছে এটা, ওয়েট, আমি তো তোমাদেরকে গুণ শিখাই নাই। ওকে ফাইন। সো এখন আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, এই কয়েকটা ম্যাট্রিক্স বুঝতে হলে আমাকে আগে ম্যাট্রিক্সের গুণ শিখতে হবে। সো আমরা আগে ম্যাট্রিক্সের গুণ শিখবো, পরে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স করতে যাবো। সেটা আমরা একটা পরে করি। আমরা চলে যাই হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ সব ভুক্তিগুলো শূন্য হয় তাকে আমরা বলবো হচ্ছে কি ম্যাট্রিক্স বলতো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আসলে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ এই একটা ম্যাট্রিক্স নিলাম আমরা, ওকে, এই সো সাপোজ এটা হচ্ছে এরকম 1 2 7, এরপরে হচ্ছে 0 0 5 8 0 6। খেয়াল করে দেখো এখানে ঘটনাটা ঘটছে কি, এটা কিন্তু অনেকটা একটা ত্রিভুজের শেপ নিয়েছে। খেয়াল করছো? আমি যদি তোমাদেরকে দেখাই, ওয়েট, সাপোজ খেয়াল করো, এই যে এই তাই না, এটা অনেকটা ত্রিভুজের শেপ নিছে না একটা? খেয়াল করে দেখো তো, হ্যাঁ নাকি না? ডেফিনেটলি এটা দেখতে অনেকটা ঊর্ধ্ব ত্রিভুজের মতো। খেয়াল করে দেখো নিচের ভুক্তিগুলো সব 0। সো এই ধরনের যে ত্রিভুজগুলো, এই ধরনের যে ম্যাট্রিক্স গুলো, এটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে কন্ডিশনটা তোমাদের এখানে দিয়ে দিছে না, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। কথা বুঝছি? অনেক সময় তোমাকে এমসিকিউ এ দিয়ে দিবে, দিয়ে তোমাকে বলবে আমি কি কথা ঠিক বলছি না ভুল বলছি বলো। বুঝছো? এই কন্ডিশনটা কিন্তু তোমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। সেটা কি, যে অর্থাৎ এ আই ইজ ইকুয়াল টু 0 যখন আই গ্রেটার দেন 0। খেয়াল করে দেখো এই ভুক্তিগুলোর ক্ষেত্রে ঘটনাটা ঘটছে কি, এটার অবস্থানটা কি আমাকে একটু বলো তো দেখি। মা, এটা কি হলো আবার, লাভ চলে আসলো কেন? ফাইন, আমাকে একটু বলো এই অবস্থানটা কি, আমাকে বলো। এইটা, হ্যাঁ
এটাকে আমরা প্রকাশ করতে পারি দ্বিতীয় সারি প্রথম কলাম দিয়ে, এটার ক্ষেত্রে এটা হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম দিয়ে, এটা হচ্ছে তৃতীয় সারি দ্বিতীয় কলাম দিয়ে। অর্থাৎ যেখানে যেখানে আয়ের মান জের থেকে বেশি সেখানে সেখানে ভুক্তিগুলো কিন্তু 0 হচ্ছে। তুমি খেয়াল করে দেখো এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি এরকম পাবা না। আমি তোমাকে যদি দেখাই এইটার ভুক্তিটা খেয়াল করে দেখো, এটা ভুক্তিটা কি A12, এখানে কিন্তু আয়ের ভ্যালু জে থেকে বেশি না। আবার যদি এইটা দেখাই সেটাতে কি হবে দেখো তো A23, এক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে আয়ের ভ্যালু জে থেকে বেশি না। অর্থাৎ যেখানে যেখানে আয়ের ভ্যালু জে থেকে বেশি হবে সেই ভুক্তিগুলোই 0 হবে। এবং ওই ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কথা বুঝছি? এখানে কিন্তু এই যে কন্ডিশনটা এটা ইম্পর্টেন্ট আছে, এমসিকিউ এ দিয়ে দেয়। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি হবে তোমরা অলরেডি বুঝে গেছো, সেটা একটুখানি উল্টা হবে আগেরটার পুরোটাই। সাপোজ আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দেই তাহলে বুঝে যাবা যে 1 2 3 5 7, আচ্ছা ওইটা দেখতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এখানে হবে 5, এখানে হবে 7, এখানে হবে হচ্ছে 8, আর বাকি উপাদানগুলোকে তুমি 0 করে দাও, 0 0 0। ওকে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা এটাও দেখতে কিন্তু কিসের মতো হয়ে গেছে বলতো? এটাও দেখতে কিন্তু অনেকটা ত্রিভুজের মতো, বাট নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, যদি তোমাদেরকে দেখাই এই কালারটা নেই, দেখো এই এই আর এই, তাই না? এটা কিন্তু নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়ে গেছে। কথা বুঝছি? তো এক্ষেত্রে কন্ডিশনটা কি এটা ভালো মতো বোঝার চেষ্টা করো। এক্ষেত্রে কন্ডিশনটা কি হলো, এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে কোন কোন ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ইউজ করব বা কি। দেখো কন্ডিশনটা, এই যে এটা হচ্ছে আমাদের কন্ডিশনটা। তাহলে আমাদের কন্ডিশনটা কি বলতো? কন্ডিশনটা হচ্ছে তখনই হচ্ছে ভুক্তিগুলোর মান 0 হবে যখন জে গ্রেটার দেন আই হবে। খেয়াল করে দেখো, আমরা যদি হচ্ছে এই ভুক্তিটা নেই, হ্যাঁ, আমরা যদি হচ্ছে এই ভুক্তি নিয়ে কথা বলি, এই ভুক্তিটা যদি নিয়ে কথা বলি, এটা দেখো তো এটার অবস্থান আমরা কিভাবে প্রকাশ করব? প্রথম সারি দ্বিতীয় কলাম। আবার এইটাকে নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে দ্বিতীয় সারি তৃতীয় কলাম। খেয়াল করে দেখো এখানে কিন্তু জে গ্রেটার দেন হচ্ছে আই, বুঝছি? তো যেখানে যেখানে জে গ্রেটার দেন আই হবে সেখানে সেখানে আমরা বলবো হচ্ছে সেখানে সেখানে ভ্যালুগুলো হবে 0 এবং ম্যাট্রিক্সটা হয়ে যাবে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন কিন্তু আমি বারবার বলতেছি, এই দুইটা কন্ডিশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একটা কন্ডিশন হচ্ছে যে এটা এমসিকিউ এ আসবে, এটা এমসিকিউ এ আসে, আরেকটা কন্ডিশন হচ্ছে এইটা। জাস্ট এই কন্ডিশন গুলো তোমার পরীক্ষার হলে মাথা কাজ নাও করতে পারিস, এটা আগে থেকে এগুলো প্র্যাকটিস করে যাবে। ওকে, এই দুইটা কন্ডিশন এমসিকিউ এ চলে আসে। ওকে ফাইন, আমাদের মেইন পড়ালেখায় যাই। এবার হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? কনজুগেট ম্যাট্রিক্স পড়তে হলে তোমাদেরকে হচ্ছে জটিল সংখ্যার হালকা পাতলা কনসেপ্ট থাকতে হবে, আপাতত একটু বুঝে নাও, মোটামুটি বুঝলেই হচ্ছে। সেটা হচ্ছে আমরা আসলে কনজুগেট বা অনুবন্ধী কাকে বলি। দেখো সাপোজ ধরো জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যা কি? আচ্ছা তুমি জটিল সংখ্যা জানো না, ধরো এই ধরনের সংখ্যাগুলো 1 প্লাস মাইনাস √3। ওকে, এরা সবসময় কনজুগেট আকারে থাকবে, অর্থাৎ 1 প্লাস √3 এর কনজুগেট হবে 1 মাইনাস √3। কথা বুঝছি? এখন সাপোজ খেয়াল করো তোমাদের এখানে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে 1 প্লাস √3, 1 প্লাস √2, 2 2 প্লাস √7। ওকে, আর তো ওকে ফাইন। সো এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা হবে এ বার, সেটা কি হবে? সিম্পলি এগুলোর কনজুগেট, যার যার কনজুগেট হয় তার তার কনজুগেট বসাবা। ওকে, তার তার কনজুগেট বসাবা, 1 মাইনাস √2, 2 মাইনাস √7। কথা বুঝছি? এটাই হচ্ছে অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স। আশা করি বুঝছি। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, ওই যে সেম কাহিনী, তুমি হচ্ছে ট্রান্সপোজ বা ট্রান্সপোজ অফ আ কনজুগেট ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সকে তুমি অনুবন্ধী করে দেন ট্রান্সপোজ করতে পারো, তাহলে সেটা কি হয়ে যাবে? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হয়ে যাবে। কথা বুঝছি? আসো একটা এক্সাম্পল দিই। চলো সাপোজ ধরো এই একটা ম্যাট্রিক্স আছে 2 প্লাস √3, 5 7 1 3 মাইনাস √2, 9।
ওকে, এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমত হচ্ছে অনুবন্ধী করব, যাকে আমরা বার দ্বারা প্রকাশ করি, আবার ট্রান্সপোজও করব। তাহলে দেখো কি হয়, খুবই ইজি বিষয়। প্রথমত হচ্ছে এটা অনুবন্ধী করলে কি হয়, 2 মাইনাস √3। ভেরি গুড। আবার যে সারিকে যদি কলাম অর্থাৎ ট্রান্সপোজ করি তাহলে এই আবার 1, আর এটাকে অনুবন্ধী করলে হয় 3 প্লাস √2 9। কথা বুঝছি? এটা খেয়াল করে দেখো, আমরা অনুবন্ধীও করেছি, আবার হচ্ছে কি করছি, ট্রান্সপোজও করছি। কথা বুঝছো? ফাইন। এবার আমরা পড়বো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, দেন হচ্ছে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, শেষ। আর কয়েকটা পড়ে ফেললে আমাদের কাজ শেষ। আচ্ছা, হোয়াট ইজ হার্মিশিয়ান ম্যাট্রিক্স? খেয়াল করে দেখো, আমরা একটা বর্গ ম্যাট্রিক্সকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো যদি a টু দি পাওয়ার থিটা ইজ ইকুয়াল টু a হয়। a টু দি থিটা মানে কি? এই যে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই ক্ষেত্রে বলেছিলাম অনুবন্ধী ম্যাট্রিক্সের প্রকাশের ক্ষেত্রে দেখাইছিলাম, দেখো একটু, যে এইভাবে প্রকাশ করতে পারি, ডিরেক্ট a টু দি পাওয়ার থিটাও বলতে পারি। কথা বুঝছি? ডিরেক্ট যদি a টু দি পাওয়ার থিটা বলি তাহলে সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হবে। তাই হার্মিশিয়ান ম্যাট্রিক্স গুলো হবে যে a টু দি পাওয়ার থিটা ইজ ইকুয়াল টু a। কথা বুঝতে পারছি? আসো আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিই। একটা এক্সাম্পল নিলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরো একটা ম্যাট্রিক্স নিলাম আমরা, তোমাদের বইয়েরই এক্সাম্পল। সাপোজ 2 3 প্লাস i 4 প্লাস i 3 মাইনাস i 4। i জিনিসটা আপাতত তোমরা হয়তো বুঝবে না, না বুঝলেও সমস্যা নেই, তোমরা জাস্ট বুঝে রাখো যে এটার কনজুগেটটা হবে 3 মাইনাস i, তাই না? খুবই সিম্পল, তোমরা এটা বুঝো অলরেডি আই গেস, তো সমস্যা নেই, পারবা। একটু দেখি আমরা, 4 গেল 4 এর মতো, এরপর হচ্ছে 3 প্লাস 2i। ওকে, এরপরে হচ্ছে 4 মাইনাস i 3 মাইনাস 2i, আর এখানে হচ্ছে 6। কিছুই না, আমি অলরেডি তোমাদেরকে এরকম করে শিখাই আসছি। তোমরা তোমাদের মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে না, এগুলোকে তোমাদের মতোই রাখবা, বাট এখানে যদি 3 প্লাস i লিখো, এখানে 3 মাইনাস i লিখবা, এখানে 4 প্লাস i লিখলে এখানে 4 মাইনাস i লিখবা, এখানে 3 প্লাস 2i লিখলে এখানে 3 মাইনাস 2i লিখবা। তো তোমরা নিজেরা এখন একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বানাইতে পারবা। এখন দেখো, আমাদের বলছে কি a টু দি পাওয়ার থিটা ইজ ইকুয়াল টু a হবে। a টু দি পাওয়ার থিটা মানে কি? a টু দি পাওয়ার থিটা মানে হচ্ছে যেটা অনুবন্ধী ম্যাট্রিক্সটা আর কি, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা আর কি। তো সেক্ষেত্রে কি করতে হয় খেয়াল করে দেখো, আমরা প্রথমত হচ্ছে অনুবন্ধী করব, এরপর হচ্ছে ট্রান্সপোজ করব। তাহলে আসো তো করে দেখি কাহিনীটা কি হয়। প্রথম সারি 2 আছে, 2 এর মতো রাখি। এটার অনুবন্ধী হচ্ছে 3 মাইনাস i, ফাইন। এটার অনুবন্ধী হচ্ছে 4 মাইনাস i। এবার হচ্ছে দ্বিতীয় কলামকে সারিতে রূপান্তর করব এবং অনুবন্ধী করব। 3 প্লাস i হবে, 4 কে তো 4 এর মতো রাখবো, 3 প্লাস 2i হয়ে যাবে 3 মাইনাস 2i। এবার হচ্ছে তৃতীয় যে সারিটাকে কলামে রূপান্তর করব এবং হচ্ছে অনুবন্ধী করব, তাহলে 4 মাইনাস i হয়ে যাবে 4 প্লাস i, এরপর হবে 3 প্লাস 2i এবং হবে হচ্ছে 6। তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমাদের পূর্বের ম্যাট্রিক্স এবং বর্তমান ম্যাট্রিক্স সেম কিনা? আই গেস সেম। সো এই ধরনের যে ম্যাট্রিক্স, এটাকে আমরা বলবো কি ম্যাট্রিক্স বলতো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা কিছু টাইপ করি নাই, সো এই টাইপগুলো করার জন্য আমাদেরকে ম্যাট্রিক্সের গুণ শিখতে হবে। সো এই চ্যাপ্টারে আমরা এই পার্টটাতে আমরা ম্যাট্রিক্সের সবগুলো অপারেশন সম্পর্কে জানবো। অপারেশনস অফ ম্যাট্রিক্স, যোগ, বিয়োগ, গুণ, আরো যা যা অপারেশন ম্যাট্রিক্স দিয়ে করা যায় এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। সো আমরা আসলে যোগ দিয়ে স্টার্ট করি। সাপোজ খেয়াল করো, দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে চাই। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি জিনিস মাথায় রাখতে হবে? প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি ম্যাট্রিক্স যে দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করতে চাই তাদের হচ্ছে অর্ডারটা সেম হইতে হবে, ক্রমটা সেম হইতে হবে। লাইক ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এটা হচ্ছে 1 4 7 9, আরেকটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা যদি যোগ করতে চাই, খেয়াল করো যোগ করার সিস্টেমটা তোমরা অলরেডি বুঝো, খুবই সোজা। প্রথম ভুক্তি আর এর প্রথম ভুক্তি যোগ হবে, 1 আর 1 যোগ করলে 2, এর দ্বিতীয় ভুক্তি আর এর দ্বিতীয় ভুক্তি যোগ হবে, তাহলে এখানে হচ্ছে 6, এটা আর এটা যোগ হবে, এক্ষেত্রে হচ্ছে 10, এইটা আর এটা যোগ হবে, এক্ষেত্রে হচ্ছে 13। ওকে, সো আমরা বুঝলাম যে দুইটা ম্যাট্রিক্সকে যদি যোগ করতে হয়, এটার জন্য যে প্রথম কন্ডিশনটা হবে যে ডেফিনেটলি মাত্রা বা ক্রমটা দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম হতে হবে। কথা বুঝছি না বুঝি নেই? সেম গোস ফর হচ্ছে
মাইনাস আমরা যদি বিয়োগ করতে যাই সেক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন। কথা বুঝতে পারছো? এটার কন্ডিশনটা হচ্ছে যোগ করতে হলে তাকে কি হতে হবে, উভয় ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা সেম হতে হবে। সাপোজ এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ক্রমটা হয় m বাই n আর বি ম্যাট্রিক্সের ক্রমটা যদি হয় হচ্ছে সাপোজ খেয়াল করো c বাই d, ডেফিনেটলি এই দুইটা কি হতে হবে বলতো, সেম মাত্রার হতে হবে। কথা বুঝতে পারছি? এক্ষেত্রে হবে যোগ। তো সিমিলারলি তোমরা বিয়োগের ক্ষেত্রে অলরেডি বুঝে গেছো যে কিভাবে বিয়োগ করতে হবে। খেয়াল করো, বিয়োগ তোমরা পারো আই গেস, রাইট? সো বিয়োগের ক্ষেত্রে কাহিনী সেম। সাপোজ এই 7 10 2 4, ওকে, দেন মাইনাস করলাম আমরা 1 5 1 2, ওকে। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো মাইনাস করলে কি হচ্ছে, 7 থেকে 1 চলে গেলে হচ্ছে কত হয় বলো? 7 থেকে 1 চলে গেলে 6, 10 থেকে 5 চলে গেলে হচ্ছে 5, 2 থেকে 1 চলে গেলে 1, 4 থেকে 2 চলে গেলে 2। সো আমাদের ফাইনাল ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। তোমাদেরকে একটা জিনিস বুঝাই, খেয়াল করে দেখো আমাদের এই ম্যাট্রিক্সটা ছিল 2/2, এই ম্যাট্রিক্সটা ছিল 2/2, আমরা যোগ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটাও 2/2। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যোগ করলে মাত্রার কোনো পরিবর্তন হয় না। আমাদের নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি তার মাত্রাও কিন্তু 2/2। আবার বিয়োগের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা একটা 2/2 ম্যাট্রিক্স, এটা একটা 2/2 ম্যাট্রিক্স, আমরা রেজাল্টে যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা একটা 2/2 ম্যাট্রিক্স। অর্থাৎ যোগ কিংবা বিয়োগ করলে কি হচ্ছে না বলতো, মাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, সো এবার যে অপারেশনটা শিখবো সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, যেটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখি আমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো গুণ করতে হলে, মাল্টিপ্লিকেশন করতে হলে তোমাদেরকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি তুমি যে কোনো দুইটা ম্যাট্রিক্সকে চাইলেই গুণ করতে পারবে না। কন্ডিশনটা কি, প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট ম্যাট্রিক্স যেটা কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স, কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স is equal to row of second matrix। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হতে হবে। কথা কি বুঝাতে পারছি আমি তোমাদেরকে? আই হোপ বুঝাতে পারছি। সো আসো আগে দেখি যে আমরা কোন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো অথবা কোন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো না। সাপোজ খেয়াল করো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এ একটা ম্যাট্রিক্স, সাপোজ এটা হচ্ছে 1 2 3 4 5 6, ওকে, এইটা ম্যাট্রিক্স। সো এটা মাত্রাটা কি খেয়াল করে দেখো তো, দুইটা সারি আছে এখানে, তিনটা কলাম আছে, 2/3। আবার ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম, সাপোজ সেটা হচ্ছে 1 2 3, ওকে। তো এই দুটো ম্যাট্রিক্স কি গুণ করা যাবে? দেখো তো এটা মাত্রা কত, 3/1। খেয়াল করে দেখো এইটার হচ্ছে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটা কিন্তু সেম। কথা বুঝছি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম। সো এই দুইটা ম্যাট্রিক্সকে কিন্তু তুমি চাইলে গুণ করতে পারবা। আদারওয়াইজ যদি এটা অন্যটা হতো তাহলে কিন্তু গুণ করতে পারতা না। তো সেক্ষেত্রে গুণ করার সিস্টেমটা কি, প্রসেসটা কি? সো গুণ করার প্রসেস হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে সারির সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলামগুলো গুণ করতে হবে।
গুণ করে যোগ করতে হবে। ওকে, সো এখানে যে পার্টটুকু লিখছি তোমরা খাতায় লিখে রাখো, আমি এখন বোঝাবো। আমি বললে তুমি বুঝবা না, লিখা এটা পড়ে বুঝবা না। আমি বলছি যে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করে যোগ করতে হবে। এটা আসলে কাহিনীটা কিভাবে করতে হয়। সাপোজ খেয়াল করো, আমি তোমাদেরকে এই ম্যাট্রিক্স দুটা দিয়ে করে দেখাই, এ গুণ বি করে দেখাই যে কিভাবে আসলে গুণ করতে হয়। দেখো 1 2 3 4 5 6, এর সাথে গুণ করব আমরা 1 2 3। ওকে, সো খেয়াল করে দেখো এখানে কি ঘটনা ঘটতেছে। দেখো প্রথমে একটা বড় করে দাগ দিয়ে নাও, এই। সো আমরা প্রথম ম্যাট্রিক্সের সারিটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলামকে গুণ করবো। এখানে কলাম আছে একটা, খেয়াল করে দেখো 1 এর সাথে 1 এর গুণ হবে, গুণ করলে কত হচ্ছে বলো তো? 1, রাইট? লিখো। দেন 2 এর সাথে 2 গুণ হবে, 2 দুগুণে কত হচ্ছে বলো? 4, লিখো। 3 এর সাথে 3 গুণ হবে, 3 3 কত হচ্ছে বলো? 9, লিখো। আমার প্রথম সারির সাথে দ্বিতীয় যে ম্যাট্রিক্স এর কলামটা কি গুণ করা শেষ? শেষ। তাহলে আমার এটার প্রথম সারির কাজও শেষ। দেন তুমি দ্বিতীয় সারিতে যাও। ওকে, দেন 4 এর সাথে 1 এর গুণ দাও, কত হচ্ছে বলো? 4, লিখো 4। দেন 5 এর সাথে 2 এর গুণ দাও, কত হচ্ছে বলো? 10, লিখো 10। দেন 6 এর সাথে 3 এর গুণ দাও, 3 6 কত হচ্ছে? 18, লিখো 18। আমার দেখো দ্বিতীয় যে সারিটা ছিল সেটা দিয়ে আমার এই কলামকে গুণ করা শেষ। আমার এখানে আর কোনো সারি আছে নাই কিন্তু, সো আমরা আর কোনো অপারেশনে করব না, আমাদের কাজ শেষ। সো আলটিমেটলি খেয়াল করে দেখো এখানে গুণফল আলটিমেটলি কি হবে? 1 আর 4 যোগ করলে হচ্ছে কত হচ্ছে? 5, 5 আর 9, এটা হচ্ছে 14। আবার এখানে কত হচ্ছে খেয়াল করো, 10 28 আর 4 কত হচ্ছে? 32, রাইট? এই সো গুণফলটা হবে হচ্ছে 32, কথা বুঝছো? এবং এই ম্যাট্রিক্সটা কি বলো তো, এটা মাত্রাটা কেমন হবে? 2/1, বুঝলাম? আসো আমরা আরেকটা এক্সাম্পল নেই, আদারওয়াইজ তোমরা বুঝবে না, কঠিন লাগবে। সাপোজ খেয়াল করো আমরা, সো তোমাদেরকে আমি অলরেডি বলছিলাম যে গুণ করার প্রসেসটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে, রাইট? সো আসো আমরা দেখি। ওকে, চলো। সো আমরা যদি দেখি এখানে প্রথম সারির উপাদানগুলো কি কি। আচ্ছা, তার আগে দেখো তো আমাদের যে গুণ করার কন্ডিশনটা সেটা ফুলফিল করে কিনা, গুণ করা যাবে কিনা। গুণ করার কন্ডিশন কি ছিল মনে আছে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হইতে হবে। সো আসো আমরা একটু দেখি এই ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে। চলো দেখো তো কলাম কয়টা আছে। এখানে কলাম সংখ্যা 1 2 3, সো কলাম সংখ্যা হচ্ছে 3টা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হতে হবে। দেখো তো সারি বা রো কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা। সো আমি দেখতেছি 3টা সারি 3টা কলাম, এখানে কলাম আর সারি সংখ্যা সেম সেম, অতএব এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। সো গুণ করার প্রসেসটা কি? প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে। ওকে, তো আসো গুণ করি। সো দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি কি কি আছে খেয়াল করো তো, 1 আছে, রাইট? সো প্রথম ম্যাট্রিক্সের সারিতে 1 আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব আমি। তো 1 এর সাথে 2 গুণ করো, তাহলে কত হয়? 2, মাঝে প্লাস চিহ্ন দিবা। দেন 2 এর সাথে 1 গুণ করো, কত হচ্ছে? আবার 2 হচ্ছে। দেন 3 এর সাথে 10 গুণ দিবা, তাহলে কত হয়? 30, কথা বুঝছি? তাহলে আলটিমেটলি কত হইলো এখানে? 34 হইলো। ওকে, আমার প্রথম সারির সাথে এই কলামকে গুণ করা শেষ না? আমাকে এই কলাম গুণ করা শেষ হইলে আমি দ্বিতীয় কলামে যাব। চলো আমরা দ্বিতীয় কলামে যাই। সো দ্বিতীয় কলামে 1 এর সাথে 5 এর গুণ হবে, তাহলে কত হয়? 5 প্লাস 2 এর সাথে 3 এর গুণ হবে, কত হচ্ছে? 6। 3 এর সাথে 6 এর গুণ হবে, কত হচ্ছে? 18, কথা বুঝছো? গেল এটা। আমাদের প্রথম সারির সাথে দ্বিতীয় কলামকে গুণ করা শেষ না, আমরা এখন তৃতীয় কলামকে গুণ করব। 1 এর সাথে 7 এর গুণ হবে, কত হবে? 7 প্লাস 2 এর সাথে 8
8 এর গুণ হবে, তাহলে কত হচ্ছে 16 প্লাস 3 এর সাথে 2 এর গুণ হবে, কত হচ্ছে 6। কথা বুঝছি? আমার দেখো প্রথম সারির সাথে 3টা কলামকে গুণ করা শেষ, তার মানে আমার প্রথম কলামের কাজ ডান। কথা বুঝছি? আমরা এখন যাব হচ্ছে দ্বিতীয় কলামে, দ্বিতীয় সারিতে কি আছে খেয়াল করো তো, 4 5 6। এটা দিয়ে আমি এখন প্রত্যেকটা কলামকে গুণ দিব। সো আসো 4 দিয়ে যদি 2 কে গুণ দেই কত হচ্ছে 8 প্লাস 5 দিয়ে যদি 1 কে গুণ দেই 5 প্লাস 6 দিয়ে যদি 10 কে গুণ দেই তাহলে কত হচ্ছে 6 আর 10, তাহলে হচ্ছে 60। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, প্রথম সারি দিয়ে আমার প্রথম কলামকে গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলামে যাব। 4 আর 5 গুণ দিলে কত হয় 20 প্লাস 5 আর 3 3 5 15 প্লাস 6 আর 6 গুণ দিলে কত হচ্ছে 36। কথা বুঝতে পারছি? গেল এটা। আমার দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করা শেষ, এবার আমরা তৃতীয় কলামকে গুণ করব। তাহলে 4 আর 7 4 7 কত হচ্ছে 4 7 28, 5 আর 8 5 8 40 প্লাস 6 আর 2 6 দুগুণে 12। খেয়াল করো আমার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করা শেষ, তার মানে দ্বিতীয় সারির কাজও শেষ। আমরা এবার চলে যাব কোনটাতে, আমরা এবার চলে যাব তৃতীয় সারিতে। প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, 10 এর সাথে 2 গুণ দাও কত হয় 20, 7 গুণ 1 7, 4 গুণ 10 40। কথা কি বুঝতে পারছি তোমাদেরকে? আমি আই হোপ বুঝতে পারছি। প্রথম সারি দিয়ে আমার প্রথম কলামকে গুণ করা, এবার দ্বিতীয় কলামে যাব। 10 ইন্টু 5 5 10 50 প্লাস 7 ইন্টু 3 3 7 21 প্লাস 4 ইন্টু 6 4 6 24। ওকে, শেষ। আমার দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় সারি দিয়ে এই দ্বিতীয় কলামকে গুণ করা শেষ। এখন লাস্ট কলামকে গুণ করতে হবে। 7 আর 10 7 10 কত হচ্ছে 70 প্লাস 7 আর 8 7 কত হচ্ছে 7 আর 7 56 প্লাস 4 আর 2 4 দুগুণে 8। আমার লাস্ট এই সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করা শেষ। আলটিমেটলি সবগুলোকে গুণ করে যোগ করা শেষ। এখন আমরা হচ্ছে ভেতরের এই যোগগুলা করে দিব সিম্পলি, তাইলেই হবে। কথা বুঝছো? তা আসো করি। সো খেয়াল করে দেখো আলটিমেটলি যোগগুলো করলে কি হয়। এখানে হয় হচ্ছে 34 দেন 29 দেন 29, এখানে হচ্ছে 73 71, এইখানে হচ্ছে 80 67 95 আর লাস্টলি 134। এই হচ্ছে আমার ম্যাট্রিক্সের গুণ। তোমরা যদি না বুঝো ভিডিওটা আবার দেখবা, কয়েকটা প্র্যাকটিস করবা বই থেকে, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। কথা বুঝছো? তাহলে খেয়াল করে দেখো ম্যাট্রিক্সে আমরা যে গুণফলটা পাচ্ছি এখানে কি ঘটনা ঘটতেছে। এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, এটা একটা 3/3 ম্যাট্রিক্স। সো আমরা গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটাও কিন্তু একটা 3/3 ম্যাট্রিক্স। কিন্তু এর আগে আমরা যে ম্যাট্রিক্সে শিখে আসছিলাম, খেয়াল করে দেখো যে এই ম্যাটটাতে প্রথমে যে গুণটা করছিলাম এইটা ছিল একটা 2/2 ম্যাট্রিক্স আর এটা ছিল একটা 3/1 ম্যাট্রিক্স। এটা গুণ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাইছিলাম সেটা হচ্ছে 2/1 ম্যাট্রিক্স। খেয়াল করে দেখছো সেখানে ঘটনাটা ঘটলো কি? খেয়াল করো, এটা আসলে আমি গুণ করার পর কেমন ম্যাট্রিক্স পাবো এটা আমার মনে রাখার একটা সিস্টেম ছিল। কেমন ছিল সিস্টেমটা খেয়াল করে দেখো। সাপোজ একটা ম্যাট্রিক্সকে গুণ দিতেছো তুমি 2/3 ম্যাট্রিক্স, আবার আরেকটা ম্যাট্রিক্স গুণ দিচ্ছ, মানে একটার সাথে আরেকটা গুণ দিচ্ছ, এটা 3/1 ম্যাট্রিক্স। প্রথম কথা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আর প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে কিনা দেখবো, মানে অর্থাৎ লাস্টের এই দুইটা উপাদান মিলছে কিনা আমরা আগে সেটা দেখবো। কথা বুঝছি? লাস্টের এই দুইটা উপাদান যদি মিলে যায় তাহলে ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। ওকে, সো এই দুইটা মিলছে কিনা দেখবো, প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। ফাইন, এই দুইটা যদি মিলে যায় তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করার পর নতুন যে ম্যাট্রিক্স পাবো তার ক্রম অর্ডার কি হবে সেটা হচ্ছে, দেখো এখান থেকে 2 আসলো আর এখান থেকে 1 আসলো, মিলে কি ক্রিয়েট করলো 2/1। কথা বুঝছো? অর্থাৎ এখন থেকে এমসিকিউ যদি আসে যে কোনো ম্যাট্রিক্সের মাত্রা বের করার সিস্টেমটা কিভাবে করবা, তুমি আগে ধরো যে ম্যাট্রিক্সটা প্রথমে গুণ করতে হবে তার মাত্রাটা লিখবা। সাপোজ সেটা হচ্ছে 2/1, এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, সাপোজ সেটা হচ্ছে 2/1।
এবং যে ম্যাট্রিক্সটা গুণ করতে হবে সেটা হয়তো বা 1/3 হবে, কারণ প্রথম ম্যাট্রিক্সের এই পার্ট আর দ্বিতীয় ম্যাট্রিক্সের এই পার্ট ডেফিনেটলি সেম সেম হইতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হইতে হবে। এখন দেখো, যেহেতু এই দুইটা মিলে গেছে, তাহলে নতুন ম্যাট্রিক্সের মাত্রাটা কেমন হবে? এই যে এখান থেকে 2 আসবে আর এখান থেকে 3টা আসবে। নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/3, মাত্রা বা ক্রম বা অর্ডার হবে 2/3। কথা বুঝতে পারছি? সো আই হোপ তোমার ম্যাট্রিক্সের গুণ বুঝতে পারছো। তোমার ম্যাট্রিক্সের গুণ যদি বুঝো, তাহলে আমরা কয়েকটা টাইপ ফাঁকা রেখে আসছিলাম না, আমরা ওই টাইপগুলো এখন পড়বো। চলো, তাইলে তোমাদের ম্যাট্রিক্সের টাইপগুলো শেষ হয়ে যায়। যেমন কি কি টাইপ আমরা ফাঁকা রেখে আসছিলাম একটু দেখো তো। এই যে শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা ফাঁকা রেখে আসছিলাম। সমঘাতী ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলো ফাঁকা রেখে আসছিলাম। সো আমরা আসো এই ম্যাথগুলো সলভ করি এখন, তাহলে এই বুঝতে পারবা। চলো আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল নেই। ওকে, ওকে। সো শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা কাকে বলছিলাম দেখো তো। শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা তাকেই বলবো, একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a⁴n = 0 হয়। অর্থাৎ তুমি যদি a স্কোয়ার করো বা a কিউব করো, তুমি 0 পাবা। আসলে একটা এক্সাম্পল নেই। সাপোজ এই ম্যাট্রিক্সটা 4 4 -4 4। ওকে, সো তোমাকে বলছে a⁴n = 0। সো a⁴n দ্বারা আমরা a স্কোয়ার কে বুঝাইতে পারি। সো a স্কোয়ার মানে কি? a ইন্টু a, রাইট? অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দুইবার গুণ করবা। একবার হচ্ছে 4 4, দাঁড়াও এটা -4 হবে, -4 -4, দেন আবার লিখো একে 4 4 -4 -4। তো আসো গুণ দেই। গুণ দেওয়ার সিস্টেম আমরা অলরেডি জানি, অনেকবার শিখাইছি। আবার আসো এটা দিয়ে দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আই হোপ। আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে। তো আসো প্রথম সারি দিয়ে আগে গুণ দেই। 4 আর 4 কত হচ্ছে? 16। দেন 4 আর -4 কত হচ্ছে? -16। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলামকে গুণ করব। 4 আর 4 কত হচ্ছে? 16। 4 আর -4 গুণ করলে কত হচ্ছে? -16। প্রথম সারি দিয়ে দুইটা কলামকে গুণ করা শেষ, দ্বিতীয় সারিতে চলে যাও। -4 আর 4 গুণ করলে কত হচ্ছে? -16 প্লাস -4 আর -4 গুণ করলে হচ্ছে +16। ওকে, দ্বিতীয় কলামকে গুণ করা শেষ, সরি প্রথম কলামকে গুণ করা শেষ, দ্বিতীয় কলামে চলে যাব। -4 আর 4 গুণ করলে কত হয় বলো? -16 প্লাস -4 আর -4 গুণ করলে কত হচ্ছে? +16। খেয়াল করে দেখো, সবকিছু কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে হচ্ছে 0 0 0 0। সো এই যে এই ধরনের ম্যাট্রিক্সকে আমি বলবো যে শূন্যঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ a⁴n = যে আমি 0 পাই। কথা বুঝছি? তাহলে সমঘাতী ম্যাট্রিক্স কি হবে দেখো, তুমি সংজ্ঞা থেকেই বুঝতেছো সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলবো। যদি a স্কোয়ার = a হয়, কথা বুঝছো? অর্থাৎ আমি যদি এই ম্যাট্রিক্সকে আবার এই ম্যাট্রিক্স দ্বারা গুণ দেই, তাহলে আমি আলটিমেটলি কি পাবো? এই পাবো। আসলে এক্সাম্পল নেই, তাহলে তোমাদের জন্য ব্যাপারটাগুলো ক্লিয়ার হবে। সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স নিলাম আমি, এ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম 4 -1 12 -3। ওকে, এখন a স্কোয়ার করব আমি। সো a স্কোয়ার মানে কি? a ইন্টু a, রাইট? সো দুইটা ম্যাট্রিক্সে আমাকে গুণ দিতে হবে। 4 -1 12 -3 4 -1 12 -3। সো আসো আমরা একটু দেখি কিভাবে গুণ দিতে হয়, আবার প্র্যাকটিস হয়ে যাবে আমরা যদি আগে ক্লিয়ার না হয়ে থাকি। তোমাকে বলছি যে সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে। আসো করি। 4 আর 4 গুণ দিলে কত হচ্ছে? 16। -1 আর 12 গুণ দিলে কত হচ্ছে? -12। শেষ, প্রথম কলামকে গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলামকে গুণ করব। 4 আর -1 গুণ দিলে কত হচ্ছে? -4। -1 আর -3 গুণ দিলে কত হচ্ছে? +3। শেষ, আমার প্রথম সারি দিয়ে দুইটা কলামকে গুণ করা শেষ, এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। 12 আর 4, 4 12 কত বলতো? 4 12 48। ওকে, -3 আর 12 গুণ দিলে কত হচ্ছে? -36।
আমার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা আসে, এবার দ্বিতীয় কলামকে গুণ করবো। ওকে, 12 আর -1 গুণ করলে কত হচ্ছে? -12, -3 আর -3 মানে হচ্ছে কত? +9। ওকে, সো আলটিমেটলি দেখো তো কি থাকতেছে। 16 থেকে 12 চলে গেলে 4, -4 +3 -1, 12 48 থেকে 36 চলে গেলে 12, -12 +9 আলটিমেটলি হচ্ছে -3। খেয়াল করে দেখো, এটা কিন্তু আলটিমেটলি আমার ওই এ ম্যাট্রিক্সটাই, তাই না? অর্থাৎ আমি আবার পূর্বের ম্যাট্রিক্স ফেরত পাইলাম। অর্থাৎ এই ধরনের যে ম্যাট্রিক্স এদেরকে আমরা বলবো যে সমঘাতী ম্যাট্রিক্স। আই হোপ তোমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স আর সমঘাতী ম্যাট্রিক্স বুঝছো। আমরা লাস্ট যে ম্যাট্রিক্সটা পড়বো সেটা হচ্ছে কি বলতো? অভেদঘাতী ম্যাট্রিক্স। তো তোমরা কিন্তু নাম শুনেই বুঝতেছো যে তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্সটা তাহলে কেমন হবে, তাই না? অর্থাৎ যে ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা কি পাবো বলতো? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, তাকে আমরা বলবো হচ্ছে কি ম্যাট্রিক্স? অভেদঘাতী ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছি? তো আসলে একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে কি ক্লিয়ার হবে আই গেস। বি একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে এরকম 2 -3 1 -2। ওকে, এখন এই বি ম্যাট্রিক্সটা কি করতে বলছে? সাপোজ যদি আমি স্কোয়ার করি তাহলে আমি হচ্ছে কি পাবো? আই পাবো। তাহলে দেখি বি স্কোয়ার মানে কি? দুইটা ম্যাট্রিক্সকে গুণ দেওয়া, রাইট? সো 2 -3 1 -2। ওকে, আবার লিখি 2 -3 1 -2। সো একটু দেখি গুণ করলে কি পাই। আমরা জানি যে সারির সাথে কলামকে গুণ করতে হয়। 2 আর 2 গুণ করলে কত হচ্ছে? 4, -3 আর 1 গুণ করলে কত হচ্ছে? -3। সো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা আসবে, দ্বিতীয় কলামকে গুণ দিব। 2 আর -3 গুণ করলে কত হয়? -6, -3 আর -2 গুণ করলে হচ্ছে +6। ওকে, আমার প্রথম সারি দিয়ে দুইটা কলামকে গুণ করা শেষ। এবার আমরা দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। 1 আর 2 গুণ দিলে কত হচ্ছে? 2 -2 -1 গুণ দিলে কত হচ্ছে? -2 × 1 কত হচ্ছে? -2। তাহলে আমার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ, এবার দ্বিতীয় কলামকে গুণ দিব। ওকে, তাহলে 1 আর -3 গুণ দিলে কত হচ্ছে? -3 -2 আর -2 গুণ দিলে কত হচ্ছে? +4। তুমি এটা হিসাব করে দেখো তো কি কি থাকে। আমি তো দেখছি থাকে হচ্ছে 1 0 0 1। ওকে, এবং এটা একটা কি ম্যাট্রিক্স তুমি অলরেডি জানো, এটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট? সো তাহলে আমরা দেখলাম যে ম্যাট্রিক্সকে আমরা যদি হচ্ছে সেই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করি এবং অভেদঘাতী ম্যাট্রিক্স পাই, অভেদক ম্যাট্রিক্স পাই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে আমরা ওই ধরনের ম্যাট্রিক্সকে বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। কথা বুঝছি? তো এর সাথে আমাদের ম্যাট্রিক্সের অনেকগুলো জিনিস শেষ হয়ে গেল। ম্যাট্রিক্সের অপারেশন গুলো শেষ হয়ে গেছে, যোগ বিয়োগ গুণ, ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমাদের কমপ্লিটলি শেষ হয়ে গেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের অধ্যায়ের যে কয়েকটা ম্যাথ আছে সবগুলো টাইপের ম্যাথ কমপ্লিট করে এই অধ্যায়টা কমপ্লিটলি শেষ করে দিব। আপাতত আল্লাহ হাফেজ, গুড বাই।